লেনিনের রাষ্ট্র বিপ্লব বাংলাদেশে কেন প্রাসঙ্গিক? রাষ্ট্র আসলে কোনো ব্যক্তির ইচ্ছায় তৈরি হয় নাই। রাষ্ট্র আসলে একটা অনিবার্য পরিণতি, শ্রেণীদ্বন্দ্বের একটা অনিবার্য পরিণতি। এই রাষ্ট্র আসলে মেরামত করে কোনো দিন শ্রেণীমুক্তি এমনকি মানব মুক্তি সম্ভব না। এই রাষ্ট্রকে ভেঙে ফেলতে হবে। রাষ্ট্র আসলে ঈশ্বরের আদেশে তৈরি হয় নাই, খুব পরিষ্কার। এবং রাষ্ট্র শাসত না। আরেকটা বিষয় হচ্ছে এটা, রাষ্ট্র শাসত না। চিরকালই রাষ্ট্র ছিল এরকম বিষয় নয়, এবং চিরকালই রাষ্ট্র থাকবে এটাও না। যখনই শ্রেণী সমাজ তৈরি হয়েছে তখনই রাষ্ট্রের উদ্ভব। লেনিন নিজে যে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন সেটার মধ্যে বলছে যে শ্রেণী বিরোধের মীমাংসার যে অসম্ভাব্যতা, অর্থাৎ ইম্পসিবিলিটি, এই জায়গা থেকেই রাষ্ট্রযন্ত্রের উদ্ভব। কিন্তু বর্জুয়ারা বা অভিজাততন্ত্র রাষ্ট্রতন্ত্র যারা গ্রিকের অ্যাথেন্সে শুরু করেছিলেন, তারা কিন্তু এই রাষ্ট্রটাকে দেখাচ্ছিল যে একটা শাসন বিশেষজ্ঞর দরকার হয় এই সমাজটা পরিচালনা করতে। এবং ওই যে সোশ্যাল কন্ট্যাক্ট বলছে, সোশ্যাল কন্ট্যাক্টও না, শাসন বিশেষজ্ঞের কারণেও না। অ্যাকচুয়ালি মূলত এই যে দাস মালিকদের বাইরে যে বিশাল দাস সমাজ, যেখানে স্পার্টাকাস বিপ্লব করে ফেলেছিলেন, প্রায় দাস মালিকদের উচ্ছেদ করে ফেলছিলেন, এবং সেই বিদ্রোহ দমন, সেই বিদ্রোহের সফলতা দেখে অন্যান্যরা যে রাষ্ট্র গঠনের এবং স্থায়ী সেনাবাহিনী গঠনের যে প্রয়োজনীয়তা উদ্ভব করেছিলেন এবং অনুভূত করেছিলেন। আমরা দেখেছি যে 1800 শতকের শেষের দিকে খুব মজার একটা তথ্য পাইছি, আগে পরিণয় বলে, 1919 সালে লেনিন একটা ভাষণ দিয়েছিলেন। উনি সেখানে একটা ইতিহাস হিসেবে বলছেন যে আমেরিকায় 1800 শতকের শেষের দিকে শ্রমিক শ্রেণীর ধর্মঘট দমন করার জন্যে স্থায়ী সেনাবাহিনী না থাকায় ওইখানে বর্জুয়াদের বা অভিজাতদের হচ্ছে পার্সোনাল অস্ত্র রাখার অধিকার ছিল। তখন এই অস্ত্রটস্ত্র খুব দ্রুত জোগাড় করে একটা ভাড়াটে সেনাবাহিনী তৈরি করে তখন ওই শ্রমিকদের ধর্মঘট দমন করা হতো। কিন্তু দেখা যাচ্ছে যে এই ধর্মঘটটা, এই দ্বন্দ্ব থেকে উদ্ভূত এই ধর্মঘটটা কিছুদিন পরে পরে এই ধর্মঘটের উদ্ভব হচ্ছে, বর্জুয়াদের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে। তখন তারা একটা স্থায়ী সেনাবাহিনী এবং স্থায়ী রাষ্ট্রযন্ত্রের একটা প্রয়োজনীয়তা উদ্ভব করলেন। এবং রাষ্ট্র আসলে কোনো ব্যক্তির ইচ্ছায় তৈরি হয় নাই। রাষ্ট্র আসলে একটা অনিবার্য পরিণতি, শ্রেণীদ্বন্দ্বের একটা অনিবার্য পরিণতি। এটা হচ্ছে রাষ্ট্র সম্পর্কে একটা প্রাথমিক ব্যাপার। এবার রাষ্ট্র কি চিরকাল থাকবে? চিরকাল থাকবে না। এখানে আমাদের রাষ্ট্র উদ্ভবের কারণটা থেকে আমরা বুঝতে পারি, রাষ্ট্র উদ্ভবের মূল কারণটা হচ্ছে শ্রেণীদ্বন্দ্ব, অর্থাৎ দুইটা বিপরীত শ্রেণী আছে, বর্জ্য এবং প্রলেতারিয়েত, ওইদিকে অভিজাততন্ত্র এবং কৃষক। ভবিষ্যতে আমরা রাষ্ট্রের বিভিন্ন প্রকার দেখেছি, ভবিষ্যতে সমাজতান্ত্রিক রাষ্ট্র বা সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়ে গিয়েছে। সেখানেও আমরা দেখেছি যে শ্রেণীর একনায়কত্ব রক্ষা করতে গিয়ে বর্জুয়াদের শোষণের জন্য রাষ্ট্রযন্ত্রের প্রয়োজন হয়েছে। তো সেখানেও রাষ্ট্রের অস্তিত্ব ছিল, এবং আমরা রাষ্ট্র অস্তিত্ব বিলোপ হবে নিশ্চিতভাবে, এটা হচ্ছে শ্রেণীদ্বন্দ্বের যখন বিলোপ হবে, অর্থাৎ সাম্যবাদে, একদম কমিউনিজমে গিয়ে রাষ্ট্রযন্ত্রই শুকিয়ে মারা যাবে। এটা মার্কস এঙ্গেলসরাই আসলে তাদের গভীর অন্তর্দৃষ্টি থেকে এটা বিশ্লেষণ করে গিয়েছেন। আর আমরা সেটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভবের পর থেকে তাদের বিশ্লেষণ থেকে আমরা জানি। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ প্রেক্ষিতে কি কারণে প্রয়োজন ছিল যে রাষ্ট্র বিপ্লবটা, লেনিনের রাষ্ট্র বিপ্লব বাংলাদেশে কেন প্রাসঙ্গিক? আমরা প্র্যাকটিশনার হিসেবে, একদম অনুশীলনকারী হিসেবে আমরা বলতে পারি যে রাষ্ট্র প্রশ্নটা এখনও বাংলাদেশে প্রতিষ্ঠিত না। অর্থাৎ প্রতিষ্ঠিত মানে রাষ্ট্র প্রশ্নের যে সত্য, মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা এখনও বাংলাদেশে শ্রমিক শ্রেণীর মধ্যে বা শ্রমিক শ্রেণীর মিত্র শ্রেণীদের মধ্যেও প্রতিষ্ঠিত বিষয় না। এখন এটা প্রতিষ্ঠিত না। রাষ্ট্র যে অনিবার্য না, এবং রাষ্ট্র যে ভেঙে যাবে এক সময়, শ্রেণীদ্বন্দ্বের স্বরূপ, এই আমরা কয়েকজন যারা আসলে এই সমাজ বিপ্লব নিয়ে গবেষণা করছি তারাই জানি। তবে হ্যাঁ, এখন সমাজ বিপ্লব নিয়ে গবেষণা যারা করছি বা সমাজ বিপ্লবে যারা আছি, তাদের কাছে আমাদের অতীতের এই মহান বিপ্লবীরা আসলে এটা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্যটা প্রতিষ্ঠিত করতে দিয়ে গিয়েছেন। কিন্তু আমরা এখনও দেখছি আমাদের ভোলানো, মানে আমাদের ভুলতে চেষ্টা করা হয়, আমাদের ভুলিয়ে দেওয়া হয়। আমাদের এখনও কিন্তু আমাদের আন্দোলনগুলোতে রাষ্ট্র মেরামতের কথা বলা হয়, অর্থাৎ এই রাষ্ট্রকে মেরামত করেই যেন শ্রমিক শ্রেণীর মতো উপযোগী করে তোলা যাবে, এই ধরনের মন ভোলানো কথাবার্তা বলা হয়। এই জন্যই আমাদের ওই রাষ্ট্র প্রশ্নে আবার একটা পরিষ্কার করার একটা ঐতিহাসিক কর্তব্য চলে আসে। তো সেই জায়গা থেকে আমরা বলছি এই ঐতিহাসিক কর্তব্য হচ্ছে এটাই, এই রাষ্ট্র আসলে মেরামত করে কোনো দিন শ্রেণীমুক্তি এমনকি মানব মুক্তি সম্ভব না। এই রাষ্ট্রকে ভেঙে ফেলতে হবে, এবং এই রাষ্ট্র চূর্ণ করে
প্রাথমিক অবস্থায় একটা ইন্টারমিডিয়েট মধ্যবর্তী পর্যায় হিসেবে কমিউনিজমের আগে এই রাষ্ট্রকে ব্যবহার করতে হবে বর্জুয়াদের নিঃশেষ করার জন্য, পুরো বর্জুয়া শ্রেণীটারে নিঃশেষ করার জন্যে। আলটিমেটলি আমরা এই বর্জুয়া শ্রেণী সমাজতান্ত্রিক সমাজ ধীরে 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 আসলে কমিউনিজমের দিকে যাবে। সেই কমিউনিজমে গিয়ে রাষ্ট্রের আসলে প্রয়োজনীয়তাই থাকবে না। আপনি কাকে নিপীড়ন করবেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সমাজতান্ত্রিক সমাজে রাশিয়াতেও হয়েছিল। আন্তর্জাতিকভাবে রাশিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, রাশিয়া এক ধরনের বলছিল স্টেলিনরা যে রাশিয়ায় সমাজতান্ত্রিক যেহেতু পুনর্গঠন হয়ে গেছে, শ্রেণীদ্বন্দ্ব নাই। এই কথা যখন বলা হলো তখন ওই থিওরি থেকে প্রশ্ন করা হলো, যেহেতু শ্রেণীদ্বন্দ্ব নাই তাহলে আপনারা রাষ্ট্র রাখছেন কেন? তখন তারা উত্তর দিয়েছিলেন যে রাষ্ট্র বহির্শক্তির আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য রাষ্ট্রযন্ত্রটা প্রয়োজন রয়েছে। কিন্তু গভীরে গিয়ে বিশ্লেষণ করে কমরেড মাও সেতুং দেখিয়েছেন পরবর্তীতে আসলে বহির্শক্তির প্রোটেক্ট করার জন্য রাশিয়ায় রাষ্ট্র দরকার ছিল না। রাশিয়ায় বর্জুয়া শ্রেণী নিঃশেষ হয়ে যায় নাই। এবং বর্জুয়া শ্রেণী কোথায় থাকে, সেই বর্জুয়া শ্রেণীর মানে মাও সেতুংয়ের চীনে গিয়ে তারা আবিষ্কার করতে পারলো বর্জুয়া শ্রেণী থাকে খুদ পার্টির ভিতরে, যে পার্টি বিপ্লব করেছে, জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে। এবং এই পার্টি কমরেডরাই পরবর্তীতে ক্ষমতায় এসে বর্জুয়া পথগামী হয় কিছু, আর কিছু রেভলিউশনের পথগামী হয়। এই যে এক দুইয়ে বিভক্ত হয়ে যায়। এই জন্যই মাও সেতুং একটা কথাই বলেছিলেন যে দ্বন্দ্বের নিয়মই দ্বন্দ্ববাদের মূল নিয়ম। মানে সবসময় বিভক্ত হয়ে যায়, একটা দুইয়ে। এই যে বিভক্ত হয়ে যাওয়া, তখন এটা এই রাষ্ট্রের ভিতরে যে এই যে পার্টির ভিতরে যে সংগ্রাম, এটারই তখন কেন্দ্রীভূত করতে চেয়েছেন। সমগ্র সমাজের শ্রেণী সংগ্রাম এসা পার্টির ভিতরে কেন্দ্রীভূত হয়ে যায়। তখন দেখেন রাষ্ট্রের আপনি কিন্তু আরও আধুনিক রূপ পাচ্ছেন। এবং এই রাষ্ট্র প্রশ্ন কিন্তু এখনও খুব যে আমরা একটা শাশ্বত জায়গায় চলে এসেছি তা না, এই সমাজতান্ত্রিক রাষ্ট্র বিকাশশীল অবস্থায় রয়েছে। তো সেই জায়গা থেকে আমি খুব সংক্ষেপেই আমি শেষ করছি যে আমাদের রাষ্ট্র প্রশ্নের জরুরত মানে জিনিসটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এটা বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র রেখে আসলে কোনো সমাধান সম্ভব নয়, এবং এই রাষ্ট্রযন্ত্রকে আসলে ঘোলাটে করে বিপ্লব সম্ভব না। সুতরাং রাষ্ট্রযন্ত্রকে আজকে বর্জুয়াদের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটা শ্রমিকের রাষ্ট্র বানাইতে হবে, এবং সেই রাষ্ট্র আসলে ধীরে ধীরে কমিউনিজমের দিকে যাবে। ধন্যবাদ সবাইকে।